আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। এখন আলোচনা করা হবে টপিক 7, অ্যাপিয়ারেন্স অ্যান্ড নন অ্যাপিয়ারেন্স অব দ্য পার্টিস। পক্ষগণের উপস্থিতি ও অনুপস্থিতির ফলাফলটা কি হবে, উপস্থিত থাকলে কি হবে, অনুপস্থিত থাকলে কি হবে এবং তার ফলই কি হবে সেটা আমরা দেখব এই টপিকে। প্রতিফলিত ধারা হচ্ছে 115 এবং 152, আর আদেশ আছে হচ্ছে নয়। আদেশ 9। 115তে রিভিশন সংক্রান্ত বিধান আছে আর 152তে রায় সংশোধনের বিষয় আছে। দেখা যাক কোনটা কিভাবে কাজে লাগছে। তো আমরা বেসিক্যালি 3টা প্রশ্ন পড়ব। 1 নম্বর প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন লুকিয়ে আছে। নিম্নলিখিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পক্ষ যে প্রতিকার পেতে পারে তা সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। অর্থাৎ 4টা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এমন হয়ে গেলে, খারিজ হয়ে গেছে, একতরফা হয়েছে, প্রতিকার কি সংক্ষুব্ধ পক্ষের বা ক্ষতিগ্রস্ত পক্ষের, সেটা মামলা শুনানির নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী অনুপস্থিত না থাকায় মামলা খারিজ হয়ে গেছে। তাহলে বিবাদী উপস্থিত থাকলো আর বাদী নিজের মামলায় নিজে অনুপস্থিত, তাহলে বাদী জি, অনুপস্থিত, বাদীকে সাজা দিতে হবে। বাদীকে সাজা দেওয়ার ফল কি? তার মামলা খারিজ। খারিজ করে দিতে হবে। মামলা খারিজ হলে বাদী কষ্ট পাবে, বাদীর ক্ষতি হবে, তাই না? জি, ওইটাই শাস্তি, এটাই শাস্তি বড় তার, শাস্তি। মামলায় অবহেলার জন্য। জি, তাহলে মামলা শুনানির নির্ধারিত তারিখে বিবাদী উপস্থিত কিন্তু বাদী উপস্থিত না থাকায় বা অনুপস্থিত বা গড় হাজির, এখানে হাজির গড় হাজির শব্দ ব্যবহার করতে পারে। মামলা খারিজ হলে বাদীর প্রতিকার। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাদী, কারণ বাদীর আনিত মোকদ্দমাটি তদবিরের অভাবে সিপিসি এর আদেশ 9 বিধি 8 এর বিধান মোতাবেক খারিজ হয়েছে। এক্ষেত্রে বাদী যে প্রতিকার পেতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, এই প্রশ্নটা যদি পুরো সেট 4টা প্রশ্ন চলে আসতে পারে, 10 নম্বরের জন্য চলে আসতে পারে, তাহলে ক, আচ্ছা। খ, গ, ঘ প্রতিটার জন্য 2.5 নম্বর করে পাওয়া যাবে। 8 নম্বরের জন্য যদি আসে তাহলে 2 নম্বর করে পাওয়া যাবে, তাই না? জি, সাধারণত এটার সাথে যদি কোনো প্রবলেমেটিক প্রশ্ন সেট করে তাহলে এটা 10 নম্বরের জন্য আসবে, আর এটার সাথে যদি কোনো ড্রাফটিং সেট করে তাহলে 8 নম্বরের জন্য আসতে পারে, ড্রাফটিং এ 7 নম্বর, টোটাল 15 নম্বর। খারিজ আদেশ রদ রহিতের আবেদন করা যাবে, 1 নম্বর প্রতিকার। কততে আছে? আদেশ 9 বিধি 9 এটা অনুসারে। তাহলে বাদীকে মামলা শুনানির নির্ধারিত তারিখে উপস্থিত না থাকার বিষয়ে যথাযথভাবে কারণ দর্শানোর মাধ্যমে বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে হবে। কেন থাকতে পারেন সেটা ব্যাখ্যা করতে হবে। খরচা প্রদান সাপেক্ষে বিজ্ঞ আদালত খারিজ আদেশটি রদপূর্বক মামলাটিতে অগ্রসর হবার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন। মানে মামলা খারিজ হয়েছিল সেটা আবার পুনর্জীবিত হয়ে গেল, তার মানে খারিজ আদেশ রদরহিত হয়ে গেল। রদরহিত মানে স্টপ হয়ে গেল, বাতিল হয়ে গেল। বাদীর এমন দরখাস্ত ও আদালতের সিদ্ধান্তের বিষয়ে বিবাদীকে অবশ্যই নোটিশের মাধ্যমে অবগত করতে হবে। নোটিশের তদবির কে গ্রহণ করবে? বাদীপক্ষ। জি, এটা হচ্ছে সরাসরি না, এটা হচ্ছে জেনারেল প্রসিডিউর, যেটা 9-এ আছে, কিন্তু এরপরে 9-এ সেটাতে সরাসরি রদরহিতের বিধান যুক্ত করা হয়েছে 9-এ। এটা কেন? বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে। অর্থাৎ ওই যে কারণ দর্শানোর জন্য ডেট পড়বে, কয়েকটা ডেট লাগবে, সময় যাবে, তার মানে এখানে এই সময়টাকে কি করার জন্য, যেন সময় নষ্ট হয় না হয়, বিলম্ব মানে এড়ানো, সংক্ষেপ করার জন্য সরাসরি একটা সময় সংক্ষেপ। রদরহিতের জি, একটা সুযোগ দেওয়া হচ্ছে। এখন কেউ চাইলে 9-এও যেতে পারে, তাহলে এখানে একটু টাকা বাঁচবে কিন্তু সময় নষ্ট হবে। আর 9-এর যদি যায় বিধি, সেক্ষেত্রে এখানে সময় বাঁচবে কিন্তু টাকা খরচ হবে, তাই না? জি, বাদীকে কারণ দর্শানো ব্যতীত, মানে এখানে কারণ দর্শানো লাগবে না, ব্যাখ্যা করা লাগবে না কি কারণে ছিলাম না, কিচ্ছু বলা লাগবে না। জাস্ট এফিডেভিট সহ 30 দিনের মধ্যে অনধিক 1,000 টাকা খরচা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে। তাহলে এফিডেভিট করবে, সেরেস্তায় 30 দিনের মধ্যে আসতে হবে। এটা কিন্তু একটা কি শর্ত, 30 দিন পার হয়ে গেলে কিন্তু আবার 9-এ করতে হবে, সরাসরি আর সুযোগ থাকবে না। এবং 1,000 টাকা খরচা দিতে হবে আচ্ছা। অনধিক। 1,000 টাকার কম দিলেও হবে, কিন্তু সাধারণত 1,000 টাকায় দিতে হবে। এখানে আদালত নির্ধারণ করবে, এফিডেভিট সহ 30 দিনের মধ্যে দরখাস্ত করলে আদালত বলে দিবে কত টাকা খরচা দিতে হবে, 500 না 1,000 না 200 টাকা।
বিজ্ঞ আদালত খারিজ আদেশটি সরাসরি রদপূর্বক মামলাটিতে অগ্রসর হওয়ার জন্য তারিখ নির্ধারণ করবেন, মানে পরবর্তী তারিখ দিবেন। এই বিষয়ে বিবাদীকে আবার নোটিশ দিয়ে জানাতে হবে। আর এই যে নয়ের এ সরাসরি রদরহিত কিন্তু একবারই করা যাবে, একের অধিক করা যাবে না। কিন্তু নয়ের নয় মানে সরাসরি যেটা না, শোকজের মাধ্যমে যেটা করা হবে, কারণ দর্শাতে হবে যেটা, সেটাতে কিন্তু একাধিকবার করা যাবে, কারণ নিষেধ করা নেই কতবার করা যাবে। ঠিক আছে। জি খতে বলা হচ্ছে যে মামলা শুনানির তারিখে অসুস্থতার কারণে বিবাদী অনুপস্থিত থাকায় বাদীর অনুকূলে একতরফা ডিক্রি হলে বিবাদীর প্রতিকার, মানে মামলা এক্সপার্টে হয়ে গেছে, একতরফা হয়ে গেছে। তাহলে একতরফা হয়ে গেলে কে ক্ষতিগ্রস্ত হবে? বিবাদী ক্ষতিগ্রস্ত হবে, তাই না? জি তাহলে কি কি প্রতিকার আছে? এক নম্বরে একতরফা ডিক্রি রদ রহিতের প্রতিকার আছে। তার মানে ওখানে আমরা নয়ে দেখলাম বাদীর খারিজ মামলা আবার চালু করা যাবে, আর এখানে একতরফা ডিক্রি রদ রহিত করে একতরফা থেকে আবার দোতরফায় যাওয়া যাবে। কততে? আদেশ নয়ের বিধি 13তে আছে। এটা কিন্তু সরাসরি না। তাহলে এখানে কারণ দর্শাতে হবে এবং রদ রহিত করে পরবর্তী তারিখ দিবেন, এবং এবার বাদী পক্ষকে নোটিশ দিতে হবে, তাই না? কারণ বাদী পক্ষ একতরফা ডিক্রি পেয়ে তো বাসায় ঘুমিয়ে আছে, তাকে তো জানাতে হবে যে মামলা আবার চালু হয়েছে, দোতরফা কন্টেস্ট হবে, তাই না? যে আপনি আবার ঘুম থেকে ওঠেন। জি হ্যাঁ। এরপরে সরাসরি সরাসরি আছে নয়ের 13 এ, তারা ওখানে ছিল 13, আর এটা 13 এ। এখানে কারণ দর্শানোর দরকার নাই, কিন্তু শর্ত হচ্ছে 30 দিনের মধ্যে আসতে হবে। আর আদালত চাইলে সর্বোচ্চ 3,000 টাকা খরচা দিবে। তার মানে এখানে বাদীকে ম্যাক্সিমাম 1,000, কিন্তু বিবাদীকে ম্যাক্সিমাম 3,000 খরচা দিতে হবে, কস্ট। এবং এই টাকাটা কে পাবে? অপরপক্ষ পাবে। আচ্ছা তাহলে তারিখ নির্ধারণ করবেন পরবর্তীতে, এবং অপরপক্ষকে জানাতে হবে নোটিশ দিয়ে, তার মানে বাদীকে জানাতে হবে। আর একবারই করা যাবে সরাসরি। গতে বলা হচ্ছে বাদীর অনুকূলে মামলার ডিক্রি হওয়ার পর আদালতের প্রস্তুতকৃত ডিক্রিতে ভুল হয়েছে, তাহলে ভুল সংশোধন করতে হয়, তাই না? জি মানে আরজিতে ঠিক আছে, সাক্ষ্য দিয়েছে সঠিক, কিন্তু ডিক্রিদার ডিক্রি লিখতে ভুল হয়েছে। সেক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে 152 ধারার বিধান মতে ডিক্রির প্রস্তুতকারী আদালতে আবেদন করে ভুলভাবে প্রস্তুতকৃত ডিক্রির ভুল সংশোধন করে নিতে পারবেন। তাহলে উক্ত ধারায় বিবৃত হয়েছে যে 152 ধারায় কি বলা হয়েছে? আমরা এমসিকিউ প্রশ্নে কি এমসিকিউ নোটে কি পেয়েছিলাম? ওই আদালতের যে রায়, ভুল। ডিক্রি বা আদেশসমূহে যদি করণিক বা গাণিতিক বা আকস্মিক ভুল বা বিচ্যুতি হয়ে থাকে, আরজিতে কিন্তু ভুল থাকলে হবে না, আরজিতে যদি সঠিক থাকে, আরজির সাথে যদি ডিক্রির অমিল থাকে, যেমন 101 দাগ নাম্বার কিন্তু সেখানে ভুল করে 201 দাগ নাম্বার লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা কি জি হবে? সংশোধন হবে। তবে উক্ত আদালত নিজস্ব উদ্যোগে নিজে যদি বুঝতে পারেন আদালত সই করতে গিয়ে দেখছে ডিক্রিদার কি করেছেন, ভুল করেছেন, তাহলে নিজেই সেটা ডিক্রিদারকে বলবে এটা ঠিক করে নিয়ে আসেন। আর যদি আদালতও না দেখে সই করে চলে যান, তাহলে সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে, মানে অবশ্যই ডিক্রিদার বা বাদী পক্ষ আবেদন করবেন, সংশোধনের মাধ্যমে শুদ্ধ করতে পারবেন। এরপরে কি বিবাদী জবাব সংশোধনের আবেদন না মঞ্জুর হলে বিবাদী প্রতিকার। বিবাদী লিখিত জবাব দিয়েছে, কিন্তু লিখিত জবাবে কি হয়েছে? একটু ভুল হয়েছে, সেটা সংশোধন করতে চাচ্ছে। সংশোধনের দরখাস্ত দিয়েছে, সেটা আবার রিজেক্ট করে দিয়েছে, বলছে যে না, করার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে বিবাদীর মনে কষ্ট হলো, তাহলে তিনি কি করতে পারবেন? যেহেতু বিবাদের জবাব সংশোধনের দরখাস্ত না মঞ্জুর আদেশটি একটি আপিল অযোগ্য আদেশ, এটি একটি আদেশ এবং এটি আপিল অযোগ্য আদেশ। আমরা 25টা আদেশ আপিল যোগ্য জেনেছিলাম না? জি তাহলে তার মধ্যে এটা নাই। ফলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। সেহেতু বিবাদীর জবাব সংশোধনের দরখাস্ত যেহেতু আপিল করার সুযোগ নেই, সেহেতু কি করা যাবে? রিভিশন করা যাবে রিভিশন সিপিসির কত সেকশন অনুসারে? 115। 115। খুব সুন্দরভাবে 115তে এই কথা বলা হয়েছে। তাহলে যুগ্ম জেলা জজ বা সিনিয়র সিভিল জজ বা সিভিল জজ আদালত প্রদত্ত অনুরূপ আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে কোথায় যেতে হবে? জেলা জজ আদালতে 30 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হবে। 115 ধারায় বলা আছে। ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে যেতে হবে, কিন্তু আদেশের বিরুদ্ধে জেলা জজ। আদেশের বিরুদ্ধে জেলা জজে গেলেই হবে। আবার এমন আপিল অযোগ্য আদেশ যদি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত প্রদান করেন, তাহলে এখানে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত
যদি প্রদান করেন মানে বড় দুইটি কোর্ট করে, সেক্ষেত্রে তো আর জেলা জজে যাওয়ার বিধান নেই, সরাসরি হাইকোর্টে যেতে হবে 90 দিনের মধ্যে। হাইকোর্টে যেতে সময় বেশি, আর জেলা জজের সময় কম। ঠিক আছে, জি 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার প্রবলেমেটিক প্রশ্ন। বাদী হিসাবে ক ঢাকার প্রথম যুগ্ম জাজ আদালতে খ এর বিরুদ্ধে মোকদ্দমায় ভূমিতে সত্য ঘোষণাপূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মামলা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী খ এবং তার লোকজন বলপূর্বক তাকে তার সত্য দখলীয়, সত্য বলতে মালিকানা আছে, তার মানে কাগজ আছে, দলিল আছে, বা ওয়ারিশ সূত্রে সে মালিক, ভূমি থেকে বেদখল করেছে। মোকদ্দমার চূড়ান্ত শুনানির ধার্য দিনে খ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কে বিবাদী, তাই না? জি এবং মোকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ না করে বাদী ক এর অনুকূলে একতরফা ডিক্রি হয়। আমরা এই 1 নম্বর প্রশ্নের কতে সেম জিনিস দেখি না, খতে মেবি দেখেছি যে একতরফা ডিক্রি হলে বিবাদী কি করতে পারবে, তাই না? জি তাহলে একতরফা রায় বাতিল করার জন্য খ আপনাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন। খ এর পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার উন্মুক্ত আছে তা বিস্তারিত আলোচনা করুন। আপনার বিবেচনায় খ এর জন্য একতরফা ডিক্রি বাতিলের জন্য সব থেকে সহজ এবং কার্যকর পদ্ধতি কোনটা? তাহলে অবশ্যই 9-এর 13 এবং 9-13 এ, এই দুইটা বিধান আছে। 13 জি এ সরাসরি যেহেতু, তাহলে সেটাই সবচেয়ে সহজ। এটা তো আমরা একে পড়ে আসলাম, একের খতে, তাই না? জি তাহলে নিশ্চয়ই সেটাই আছে ঘটনা। জিজ্ঞাসিত বিষয় দুইটা, উক্ত একতরফা ডিক্রি বাতিল করার জন্য খ এর পক্ষে সম্ভাব্য প্রতিকার সমূহ কি কি আছে। এখানে প্রতিকারগুলো কিন্তু অনেক। একতরফা ডিক্রিটির রদ রহিতের আবেদন, সরাসরি রদ রহিতের আবেদন, একতরফা ডিক্রিটি বিরুদ্ধে আপিল করারও বিধান আছে, বা একতরফা ডিক্রিটি রিভিউয়েরও আবেদন করা যাবে। উক্ত একতরফা ডিক্রি বাতিল করার জন্য ক্ষয়ের পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট হিসাবে আমার বিবেচনায় সবথেকে সহজ ও কার্যকর পদক্ষেপ কি? তাহলে এই কার্যকর পদক্ষেপের জন্য এখানে একটি কেস ল দিয়ে দিয়েছি আমি। ওয়াসিক খান বনাম শাকিল মামলার সিদ্ধান্তে বিজ্ঞ আদালত মত প্রকাশ করেন যে যে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দেওয়া হয়েছে সে এই ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারে বা রিভিউ করার জন্য আবেদন করতে পারে, বা মোকদ্দমাটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবেদন করতে পারে। পুনঃপ্রতিষ্ঠা বলতে ওই যে রদ্রহিত করে আবার চালু করা, তাই না, রিভাইভ করা। জি আর এই তিনটি প্রতিকার একই সাথে প্রার্থনা করা যাবে, একসাথেও আবার করা যাবে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে জানা যায় যে উক্ত একতরফা ডিক্রি বাতিল করার জন্য খ এর পক্ষে একাধিক প্রতিকার রয়েছে, কিন্তু সবচেয়ে সহজ কোনটা? এই যে 13 এ, তাই না? জি 9-13 জি 9-13 বিলম্ব এড়াতে সরাসরি করা যাবে, কিন্তু কারণ দর্শানোর দরকার হচ্ছে না, একবারই করা যাবে। কিন্তু কি করতে হবে? আচ্ছা, বিচার প্রার্থীদের বিড়ম্বনা কমানো, বিকল্প এড়ান বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, মানে দ্রুত শেষ করার জন্য 2006 সালে সংশোধনের মাধ্যমে কিন্তু এটা আনা হয়েছে, তাই না? জি 13 দ্বারাই বোঝানো হচ্ছে যে এটা জন্মলগ্ন কোনো কি না, বিধি না, পরে সংযুক্ত পরে করা হয়েছে। পরিবর্তন হয়েছে বিধিটি সংশোধন করা হয়েছে। অতএব ক্ষয়ের পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট হিসাবে আমার বিবেচনায় আদেশ 9 বিধি 13 এর বিধান মোতাবেক উক্ত একতরফা ডিক্রি সরাসরি রদ্রহিতের জন্য ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করাই সব থেকে সহজ ও কার্যকর পদ্ধতি হবে। কারণ সরাসরি আমি যদি 1 মাসের মধ্যে আসি, যদি 1 সপ্তাহ পরে আসি, 1 সপ্তাহ পরে আমার কি হয়ে যাচ্ছে, দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। যদিও একটু খরচ হচ্ছে, কিন্তু বর্তমান যুগে 3,000 টাকা তো কোনো ম্যাটারই না, তাই না? জি আদালত 3,000 টাকা নাও দিতে পারে, কমও দিতে পারে, সর্বোচ্চ 3,000, অনধিক 3,000। এখন আবেদন করলাম, এফিডেভিট দিয়ে আদালত নির্ধারণ করবেন কত টাকা দিতে হবে। ক ক্ষয়ের বিরুদ্ধে বিজ্ঞ সিভিল জজ তৃতীয় আদালত ঢাকায় সত্য মোকদ্দমা 25/2021 দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিবাদী সমনপ্রাপ্ত হয়ে হাজির না হয় বাদীর অনুকূলে একতরফা ডিক্রি হয়। অতঃপর বিবাদী খ কি করলেন? আদেশ 9 বিধি 13 মোতাবেক একতরফা ডিক্রি রদ্রহিতের জন্য দেওয়ানি মিসকেস বা বিবিধ মামলা 10/2022 দায়ের করেন। তার মানে তিনি সরাসরি যাননি 13 এতে, 13তে গিয়েছেন।
মানে টাকা দিব না, জি, কিন্তু তিনি কি করবেন? আবেদন করবেন রোহিতের জন্য। হ্যাঁ, রোহিতের জন্য আবেদন করবেন, তাকে শোকজ করা হবে, শোকজের তিনি কি করবেন? জবাব দিবেন। উভয় পক্ষের সাক্ষ্য বিশ্লেষণপূর্বক বিজ্ঞ আদালত বিবিধ মামলাটি মঞ্জুর করেন, এতে ক সংক্ষুব্ধ হন। তার মানে বিবিধ মামলা মঞ্জুর হওয়ার অর্থ কি? একতরফা ডিক্রি কি হয়ে যাবে? রদরহিত হয়ে যাবে এবং আবার দোতরফায় চলে যাবে। তাহলে এবার বাদীর মনে কষ্ট হবে না? জি, জি, তাহলে ক বাদী, ক সংক্ষুব্ধ হলো, তাহলে ক এর প্রতিকার কি? ক এর প্রতিকার আছে, তার মানে আদেশ 9 বিধি 13 অনুসারে যদি কোনো দরখাস্ত দেওয়া হয়, সেটা মঞ্জুর হলে এটার বিরুদ্ধে আবার কার, বাদীর কি আছে? প্রতিকার আছে। ঘটনা অনেকগুলো পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, ঢালু আকারেও দিতে পারেন। ব্যাখ্যা সহ সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু বিজ্ঞ সিভিল জজ তৃতীয় আদালত ঢাকা প্রদত্ত একতরফা ডিক্রি রদরহিতের উক্ত মঞ্জুর আদেশটি একটি আপিল অযোগ্য আদেশ, সেহেতু অবশ্যই কি করতে হবে? রিভিশন করতে হবে 115 ধারার বিধান মতে, তাই না? জি, 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। এখানে উপরে আদালত বলে দেয়নি কোন আদালত? সিভিল জজ জি, তৃতীয় তৃতীয় আদালত আদালত। ঢাকা। তাহলে সিভিল জি, জজ তৃতীয় আদালত ঢাকার কোন আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হলে কোথায় যাওয়া যাবে? জেলা জজ ঢাকা, ঢাকা। তাই না? জেলা জজ ঢাকা জি, উল্লেখ করতে হবে। মানে এখানে যেহেতু নিম্ন আদালত স্পেসিফিক করে বলা আছে, তাই আপনাকে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করতে